বাজেটটা একটা অংশকে লাভবান করতেছে, কিন্তু আমরা কৃষককে লাভবান করাতে পারছি না এবং আমার দেশের মাটি এবং যে জীববৈচিত্র্য আমরা হরণ করছি। অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের আইন করেছিলেন যে তামাক চাষ যেন 3 ফসলি জমিতে না হয়। এই সরকার এসে সেই আইনটা বাতিল করে দিয়েছে। তার মানে তামাক চাষকে আপনি খাদ্য নিরাপত্তার উপরে স্থান দিলেন। সবাই জানে যে তামাক চাষ কতটা ক্ষতিকর আমার খাদ্য নিরাপত্তার জন্য। গ্রামের ছেলে হিসাবে আমি একটা গল্প দিয়ে শুরু করি বাজেটটাকে। এটা হচ্ছে যে আপনারা জানেন যারা গ্রামে বাস করেছেন, ওই কলতলা থাকে বারান্দার পাশেই। শ্বশুর বসে আছে বারান্দায়, বৌমা থাল বাসন মাজছে। তো হঠাৎ করে সশব্দে বাতকর্ম হয়েছে। তো নতুন বৌমা মনে করে শ্বশুর মনে হয় শুনে ফেলছে, তো জোরে জোরে খালি বাজনা বাজাচ্ছে, মানে থালটা বাজাচ্ছে আর কি, প্লেট বাজাচ্ছে। তো শ্বশুর খুব বেরসিক, বলছে যে বৌমা বাজনার সাথে বাজনা মিশাবা, গন্ধ মিশাবা কিসের সাথে? তো এখন গন্ধ যে ছড়িয়ে পড়েছে এটা তো বোঝাই যাচ্ছে। এটা আমরা বুঝতে পারছি এই জন্য যে দেখেন, আমাদের সঞ্চালকও বলেছেন যে, এবং আরেক ভাই বলেছেন যে 1% কৃষি জমি কমে যাচ্ছে প্রতি বছর। কিন্তু গত অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের আইন করেছিলেন যে তামাক চাষ যেন 3 ফসলি জমিতে না হয়। এই সরকার এসে সেই আইনটা বাতিল করে দিয়েছে। তার মানে তামাক চাষকে আপনি খাদ্য নিরাপত্তার উপরে স্থান দিলেন। সবাই জানে যে তামাক চাষ কতটা ক্ষতিকর আমার খাদ্য নিরাপত্তার জন্য। তো গন্ধ কি মিশলো? শুধু তাই না, এই সরকার পরে এসে যে সিগারেট আছে, ছেলেফেলেরা যে নষ্ট হয়ে যাচ্ছে, এই আইনটাও বাতিল করে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে অর্ডিন্যান্সে এই আইনটা বলেছিল যে কোনো সিগারেট এখানে আসবে না, নিষিদ্ধ করা হয়েছে। ওনারাও অতিরিক্ত জায়েজ করলো এবং ওর উপরে ট্যাক্স দিছে। ট্যাক্স দেওয়া মানে হচ্ছে যে জায়েজ করে দিল ওটা। তো এই হচ্ছে মানে পলিটিক্যাল ইকোনমি। সরকার বা তামাক কোম্পানি তারা লবিং করে এই কাজটা করেছে, অর্থাৎ কার স্বার্থে আইন হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। যেমন আমাদের সূচনা বক্তব্যে কৃষিবিদ মাসুদ বলেছেন নিঃসন্দেহে যে আমাদের 6টা সার কারখানা ছিল, তার মধ্যে চলে মাত্র একটা, গোড়াশাল। 5টা উৎপাদন করতে পারে না। আমাদের সক্ষমতা আছে যা তার 1/3 আমার বা তার অর্ধেকেরও কম আমরা এখানে উৎপাদন করছি। তাহলে আমার প্রফিটেবিলিটি বাড়বে কোত্থেকে, প্রোডাক্টিভিটি বাড়বে কোত্থেকে? আমার মনে হয় এটা প্রোডাক্টিভিটি বাড়ানোর কথা ছিল। আমাদের এখানে আমরা কতগুলো করছি এখন, আমরা মনে হয় 6 লাখ টনের বেশি করতে পারি না এখন, না 8-9 লাখ টন করি। সারের উৎপাদন আমাদের 8 থেকে 9 লাখ টন, কিন্তু আমাদের চাহিদা প্রায় 19 লাখ 20 লাখ টন। তো সুতরাং এই ঘাটতি যদি আমরা পূরণ করতে না পারি তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে না। তো সেক্ষেত্রে আমার কোনো আউটকাম বেস কোনো পরিকল্পনা আমরা এখানে দেখতে পাচ্ছি না। শুধু তাই না, আপনি দেখেন যে এক ভাই বললেন যে 15-16% সুদ। তো 15% যদি সুদ নিয়ে কেউ ব্যবসা করে, সে ব্যবসা করবে কিভাবে? এটা সম্ভব তো না। তাহলে যদি ব্যবসা না করতে পারে তাহলে আমার 6.5% জিডিপি গ্রোথ কিভাবে হবে? আর আপনি নিজে এখন 11% হচ্ছে যাচ্ছে, কি বলে, ইনফ্লেশন। আপনি বলছেন 7.5% এটা করবেন, কিভাবে সম্ভব? এটা তো স্বীকারই করলেন না যে এখন 11%-এর বেশি আমার ইনফ্লেশন রয়েছে। শুধু তাই না, আমরা মনে করি যে এখানে যেটা এমপি সাহেব রয়েছেন, যে আমাদের যে ট্রেড অ্যাগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে, সেই ট্রেড অ্যাগ্রিমেন্টে আর্টিকেল 2.3 থেকে 2.5 হচ্ছে কৃষি ও খাদ্য নিয়ে। তো এইটা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের যে কৃষিপণ্য, সেই কৃষিপণ্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এটা আমার অন্য কোনো ঝামেলা সৃষ্টি করবে কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যেমন আমরা কিন্তু আমেরিকাতে কোনো ফলমূল নিয়ে যেতে পারি না, কিন্তু ওনারা কী বা আনবে এটা নিয়ে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না। জিএমও ফুড আসলো কিনা না আসলো কিনা করতে পারবো না। তারপরে যুক্তরাজ্যের পণ্যের সাথে আমাদের কৃষক যে পণ্য উৎপাদন করে প্রতিযোগিতা আমরা হেরে যাব কিনা এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা কেউ কিন্তু বলছে না, না সরকারি দল বলছে না বিরোধী দল বলছে। তো সুতরাং এটা আমাদের জন্য অবশ্যই একটা
গবেষণার বিষয় আমরা মনে হয় যারা আমরা যারা কৃষি বিষয় নিয়ে কাজ করি, আমি কৃষিবিদ নই, আমি পলিসি নিয়েই কাজ করি, তো সুতরাং এটা নিয়ে গবেষণা হওয়া দরকার যে আমাদের উপর কি অভিঘাত দিবে এটা যখন শুরু হবে, এখনো শুরু হয়নি, তো সেইটা মনে হয় আমাদের জানা দরকার। যেমন আমাদের এক ভাই বলেছেন ওখানে যে আমরা কিছু কিছু জিনিস আমদানি আমরা কেন করব, জাঙ্ক ফুড কেন আমরা আমদানি করব, আমদানি করার দরকার নাই, আমার ছেলেরা আমি নিজেও একটু অবেজ, তো সুতরাং আমরা মনে হয় মোটা হয়ে যাচ্ছে, আমাদের ছেলেপেলেরা মোটা হয়ে যাচ্ছে, আমরা কেন জাঙ্ক ফুড আমদানি করছি, এটা করা তো উচিত না। বিভারেজ কেন আমরা আমদানি করতে দিচ্ছি, কমলা মালটা আমরা আমদানি করছি, লেবুই তো আমার জন্য যথেষ্ট, পেয়ারা আমার জন্য যথেষ্ট, আমরা কেন কমলা মালটা আমদানি করব। এই জিনিসগুলো যদি বাজেটের মধ্যে না আসে, এটা প্র্যাকটিক্যাল জিনিস। আমরা গম আমদানি করছি 95%, চিনি আমদানি করছি 99%, সোয়াবিন 90%, পাম অয়েল 100% আমরা আমদানি করছি। তা আমার সরিষা কই, আমার তিসি কই, মসনে কই, নানা ধরনের যে আমার ফসল রয়েছে সেগুলো আমার কই। ভাই আপনি যেমন বলছিলেন যে আমার বায়োডাইভার্সিটির, তা আমার এই তেল বীজগুলো তো নাই এখন। তারপরে বিভিন্ন মাছ হারিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের গবেষণা হচ্ছে না। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি আমার মনে হয় আমাদের জন্য খুবই দরকার, এবং বাজেটে এগুলো থাকা দরকার। আর আমি আবারও ইকো করি যে আমাদের সঞ্চালকও বলেছেন যে আমাদের অর্থ বছরটা ভেবে দেখা দরকার, অবশ্যই আইদার বৈশাখ মাস থেকে হওয়া দরকার অথবা জানুয়ারি থেকে ডিসেম্বর হওয়া দরকার, বৈশাখ থেকে চৈত্র হওয়া দরকার, এটা মিলে যায় আমাদের যে ফসলের যে সাইকেল, যে নিয়ম। তো সুতরাং এটা আমাদের মনে হয় ভেবে দেখা দরকার, যেগুলো অবশ্যই করার প্রয়োজন রয়েছে এবং করতেও হবে। আর পরিশেষে আমি আবারও বলতে চাই যে কৃষককে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি তাহলে আমাদের তেমন কোনো লাভ হবে না। আমি যখন পাবনার মানুষ, শাহজাদপুর ওই অঞ্চলে 1946 সনে যে আমুলের আদলে আমরা শুরু করেছিলাম দুগ্ধ খামার করা, সেই দুধ এখনও কিন্তু আমরা দুধের ঘাটতি মেটে নাই। প্রোটিনের হয়তো মাছেরটা মেটেছে, কিন্তু দুধ আমরা এখনও কিন্তু 7-8 লাখ মেট্রিক টন আমাদের ঘাটতি। তো এটা কিন্তু আমরা সহজেই করতে পারি। নিউজিল্যান্ডে আমাদের যে গাভীর সংখ্যা, নিউজিল্যান্ডে তার 5 ভাগের 1 ভাগ, কিন্তু নিউজিল্যান্ড সারা পৃথিবীতে দুধ রপ্তানি করে। প্লিজ আমি এই কথা বলেই শেষ করছি যে আমরা যে পলিটিক্যাল ইকোনমির দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে দেখব এই বাজেটটা একটা অংশকে লাভবান করতেছে, কিন্তু আমরা কৃষককে লাভবান করাতে পারছি না, এবং আমার দেশের মাটি এবং যে জীববৈচিত্র্য আমরা হরণ করছি। এইটা যদি আমরা এই বাজেটের দ্বারা, অর্থাৎ বাজেটটা একটা পরিকল্পনা, এই পরিকল্পনার দ্বারা যদি আমরা এটাকে নিরাময় করতে না পারি তাহলে এই বাজেট আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেন আমরা আমদানি করি? কারণ আমদানি করলেই লাভ। আমরা তেল উত্তোলন না করে আমদানি করি, আমদানি করলেই লাভ। আমরা